ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ক্লাস 11 এর একটা বেসিক কনসেপ্ট, যেটা হলো ডাল্টনের পরমাণুবাদ, অণুর ধারণা এবং অ্যাভোগাড্রো প্রকল্প। এটা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তাহলে অণু আর পরমাণু সম্পর্কিত তোমাদের সমস্ত ধারণা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো কনফিউশনই আর কিন্তু তোমাদের থাকবে না। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ, অর্থাৎ পরমাণু সম্পর্কিত ধারণা। এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, খ্রিস্টপূর্ব 500 অব্দে অর্থাৎ খ্রিস্টের জন্মের 500 বছর আগে ভারতীয় দার্শনিক কোনাদ কিন্তু সর্বপ্রথম পরমাণু সম্পর্কিত কিছু মতবাদ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পদার্থ অতি ক্ষুদ্র কণিকার দ্বারা গঠিত, যেগুলোকে তিনি নাম দিয়েছিলেন পরমাণু। এটা কিন্তু খ্রিস্টের জন্মের 500 বছর আগেই। তার অনেক পরে বিজ্ঞানী জন ডাল্টন 1808 খ্রিস্টাব্দে তিনি পরমাণুবাদ দিয়েছিলেন। তিনি তো আর পরমাণু বলতেন না, তিনি ব্রিটিশ বিজ্ঞানী, তাহলে অ্যাটম বলতেন, অর্থাৎ ডাল্টনের অ্যাটমিক থিওরি, যেটাকে আমরা বলছি যে ডাল্টনের পরমাণুবাদ। অ্যাকচুয়ালি পরমাণু কথাটা কিন্তু ভারতীয় দার্শনিক কোনাদ অনেক আগেই দিয়ে দিয়েছেন। তাহলে এখানে আমরা ডাল্টনের পরমাণুবাদের যে সমস্ত স্বীকার্যগুলো আছে এবং তার যে ত্রুটিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, ডাল্টনের যে পরমাণুবাদ, তিনি টোটাল 5টা বিষয় বলেছিলেন এবং এই 5টা বিষয়ের মধ্যে প্রথমে উনি যেটা বললেন যে যে কোনো পদার্থ, মৌলিক পদার্থ হোক বা যৌগিক পদার্থ হোক, যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র কণার দ্বারা গঠিত। তিনি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম পরমাণুটা বা ক্ষুদ্রতম কণাটাকে বললেন সরল পরমাণু, আর যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাকে বললেন যৌগিক পরমাণু। এইখানে ডাল্টন একটু ভুল করে ফেলেছিলেন। এই যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা এটাকে অণু বললে বিষয়টা মিটে যেত, কিন্তু উনি ওটাকে অণু না বলে যৌগিক পরমাণু বলেছিলেন। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে সরল পরমাণু, অর্থাৎ দুটোকেই পরমাণু বলেছিলেন। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটা সরল পরমাণু, আর যৌগিক পদার্থের যেটা ক্ষুদ্রতম কণা সেটা হচ্ছে যৌগিক পরমাণু, যেটা পরবর্তীকালে ত্রুটির মধ্যে পড়ে গেছিল। আচ্ছা, সেকেন্ড উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না। থার্ড উনি বলেছিলেন যে পরমাণু অবিনশ্বর, অর্থাৎ পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এবং ফোর্থ বলেছিলেন যে একই মৌলের যে পরমাণুগুলো থাকবে সেগুলোর ভর, আকার এবং ধর্ম একই হবে। এটা দেখে অনেকটা দেখো ঠিকই মনে হচ্ছে যে একই মৌলের যে পরমাণুগুলো, ধরো হাইড্রোজেনের যে পরমাণুগুলো বা অক্সিজেনের যে পরমাণুগুলো, যদি একটা নির্দিষ্ট মৌল হয়, অর্থাৎ ধরো একটা আয়রনের পরমাণু, আয়রনের পরমাণুটা এখানে যেরকম ভর, আকার, ধর্ম থাকবে, অপর একটা আয়রনের পরমাণু একই ভর, আকার এবং ধর্ম থাকবে। এরকমই এটা আপাততভাবে কিন্তু মনে হচ্ছে। তারপরে 5 নম্বরে উনি যেটা বললেন যে বিভিন্ন মৌলের পরমাণুগুলোর ভর, আকার এবং ধর্ম বিভিন্ন হয়। অর্থাৎ যদি আলাদা আলাদা মৌলের পরমাণু হয় তাদের ভর, আকার এবং ধর্মও আলাদা হবে। যেমন একটা হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু, বা একটা আয়রনের পরমাণু, একটা কপারের পরমাণু, এদের ভর, আকার এবং ধর্ম আলাদা হবে। নাম্বার 6 উনি কি বললেন যে রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয় এবং যৌগিক পরমাণু তৈরি করে, যেটা পরবর্তীকালে যৌগিক পরমাণু টার্মটা ভুল হিসাবে প্রমাণিত হয় এবং তার পরিবর্তে অণু টার্মটা এসছে। অর্থাৎ উনি যেটা বলতেছিলেন যে রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পরমাণু বা অণু তৈরি করে। যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে পরমাণু কি কি যুক্ত আছে? কার্বন আছে, দেখো একটা কার্বনের পরমাণু, আর অক্সিজেনের পরমাণু যদি আমরা অনুপাত করি, কার্বনের একটা আর অক্সিজেন হচ্ছে দুটো। এইভাবে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়েই এই যৌগিক পরমাণু, তখন উনি যেটা বলেছিলেন, বা অণুটা তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। এগুলো সম্পর্কে আশা করি আগেই অনেকের পড়া আছে। যদি পড়া থাকে তাও এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু বিষয়গুলো। এরপর আমরা আসবো ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি, অর্থাৎ ওনার পরমাণুবাদে কি কি খুঁত ছিল। তো দেখা যাবে কি যে ডাল্টনের পরমাণুবাদের যতগুলো স্বীকার্য আছে, অর্থাৎ টোটাল 6টা স্বীকার্য রয়েছে, তো 6টাকে 6টাতেই ত্রুটি আছে, অর্থাৎ একটাও কিন্তু পুরোপুরি পারফেক্ট নয়। যদিও ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ দেখো, যখন কোনো বিজ্ঞানী কোনো একটা বিষয় আবিষ্কার করেন, তখন সেই বিষয়টা হয়তো কিছুটা ত্রুটিপূর্ণ হতেও পারে, কিন্তু প্রথম যে আবিষ্কারটা হয় তার উপর বেস করেই ও ত্রুটিগুলো দূর করেই নতুন একটা জিনিস আবিষ্কার হয়, তারপরে সেটা আরও পারফেক্ট হয়, তারপরে আরও পারফেক্ট হয়। এইভাবেই সায়েন্স কিন্তু এগিয়ে যায়। যেমন তোমরা মোবাইল ফোন তো দেখেইছো, যেটা ফোন অ্যাকচুয়ালি আগে যে ফোনটা ছিল সেই ফোনটা একটা বিরাট বাড়ির আকারের একটা যন্ত্র ছিল, যেটাতে এত বড় বড় সুইচ থাকতো, সেগুলো সব একটা একটা করে টিপতে হতো, অর্থাৎ নাম্বার ডায়াল করার জন্য। যদিও সেটাতে শুধুমাত্র নাম্বার ডায়ালই করা যেত, আর কিছু নয়। তারপরে সেটা ক্রমাগত ছোট হতে থাকে, একটা সময় ল্যান্ডফোনে চলে এসেছিলো। ল্যান্ডফোন হয়তো অনেকেই দেখে থাকবে, তোমরা হয়তো ছোট ছিলে, অনেকের বাড়িতেই দেখবে ল্যান্ডফোন ছিল, বা এখনও যদি কারো বাড়িতে থাকে, থাকতেও পারে, বলা যায় না। কিন্তু ওই ল্যান্ডফোনটা ভাবো, অত বড় মেশিনটাতেও শুধুমাত্র কলই করা যেত, আর কিছু হতো না কিন্তু। তারপরে সেটা আরও ছোট হতে হতে ধীরে ধীরে কী হয়েছে, সেটা আরও একটু ভালো হয়েছে, তারপর মোবাইল হয়ে গেছে। মোবাইল হওয়ার পরেও কিন্তু সেটাতে দেবে
কল ছিল, তার সাথে ক্যালকুলেটর ছিল, ঘড়ি ছিল, এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু ছিল তার মধ্যে। এবং বর্তমানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন মানে তাতে কিন্তু সবকিছুই হচ্ছে। অর্থাৎ প্রায় সমস্ত কিছুই ওটার মধ্যে ভরে দেয়া হয়েছে ওইটুকু একটা যন্ত্রের মধ্যে। এমনকি টিভি পর্যন্ত। এবং স্মার্টফোন সম্পর্কে তোমাদেরকে তো বেশি কিছু বলার দরকার নেই। কারণ তোমাদের হাতে অলরেডি স্মার্টফোন রয়েছে, তাই তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। এবং বলতে পারো যে পুরো দুনিয়াটা হাতের মুঠোর মধ্যে চলে এসছে। তো যাই হোক, সায়েন্স কিন্তু এইভাবেই আগিয়ে যায়। অর্থাৎ তাহলে দেখো ১ম এ যে টেলিফোনটা ছিল, যেটা খুব বাড়ির আকারের একটা বড় যন্ত্র, সেই যন্ত্রটার কিন্তু অবদান কম নয়। ওই যন্ত্রটা তৈরি হয়েছিল বলেই তারপরে ধীরে, ধীরে আরও ওটা উন্নত হতে থাকে, সাইজটা ছোট হতে থাকে এবং ফাংশনটা ওর বেশি হতে থাকে। এবং আজকের দিনে পরিণতি তো দেখতেই পাচ্ছ। ডাল্টনের পরমাণুবাদটাও কিন্তু ঠিক একই রকমের জিনিস। অর্থাৎ ডাল্টন যে পরমাণুবাদটা দিয়েছিলেন, ওই পরমাণুবাদটাকে ত্রুটি সংশোধন করে, করে টোটাল যে পরমাণুর ধারণা, অণুর ধারণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যা সমস্ত কিছু তোমরা দেখছো, সমস্ত কিছু কিন্তু ওটার উপর বেস করেই ধীরে, ধীরে গড়ে উঠেছে। তাই ত্রুটি যদি থেকেও থাকে, গুরুত্ব কিন্তু যথেষ্ট আছে। এখন আমরা একটু চট করে দেখে নেব যে ত্রুটিগুলো কী, কী? তো যেটা তোমাদেরকে বলছিলাম যে সব পয়েন্টগুলোরই ত্রুটি বেরোবে। যেমন ফার্স্ট যে পয়েন্টটা, ডাল্টন কী বলেছিলেন যে মৌলিক পদার্থের যেটা ক্ষুদ্রতম কণা সেটা সরল পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাটা হচ্ছে যৌগিক পরমাণু। তো এই যৌগিক পরমাণু টার্মটার জন্যে মানে দুটোই তো পরমাণু বলে দিয়েছিলেন, একটা সরল পরমাণু, একটা যৌগিক পরমাণু। তাহলে বিজ্ঞানীদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল। মানে পুরো বিষয়টা একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল। পরবর্তীকালে বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই যৌগিক পরমাণুটার পরিবর্তে এটাকে কারেকশন করে অণু টার্মটা নিয়ে আসেন। নেক্সট দেখো সেকেন্ড যে পয়েন্টটা, অর্থাৎ পরমাণু অবিভাজ্য। তার মানে কি, পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানের যে মৌলিক কিছু গবেষণার ফলে জানা গেল যে পরমাণুর মধ্যেও অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, এবং তোমরাও অলরেডি জেনে গেছো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই ৩ ধরনের কণা তো তোমরা জানোই। তার মানে পরমাণুকে পুরোপুরি অবিভাজ্য কিন্তু বলা যায় না। থার্ড দেখো, পরমাণু অবিনশ্বর। অর্থাৎ পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দেখো নর্মাল যে রাসায়নিক বিক্রিয়া, তাতে কিন্তু পরমাণুর সত্যি, সত্যি সৃষ্টি বা ধ্বংস নেই। কিন্তু এই ধরনের তেজস্ক্রিয় যদি বিক্রিয়া করানো হয়, তাহলে কিন্তু পরমাণুর সৃষ্টি বা ধ্বংস আমরা দেখতে পাবো। যেমন এখানে একটা তেজস্ক্রিয় বিক্রিয়ার উদাহরণ আমি লিখে দিয়েছি। এই বিক্রিয়াটাতে দেখো যে নাইট্রোজেনের সাথে আলফা কণার বিক্রিয়া হয়েছে, অর্থাৎ হিলিয়াম পরমাণু আমরা বলতে পারি। তাহলে নাইট্রোজেন পরমাণু আর হিলিয়াম পরমাণু, এই দুটোই দেখো ধ্বংস হয়ে যাচ্ছে বলতে পারি। দিয়ে পরিবর্তিত হয়ে কী হচ্ছে, অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু। যদিও পুরোপুরি ধ্বংস বলা যায় না, অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই দুটো চেঞ্জ হয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে। তার মানেই তো বলা যায় যে এই নাইট্রোজেন পরমাণুটা তো আর রইল না, হিলিয়ামটাও রইল না। উৎপন্ন হলো নতুন অক্সিজেন আর হাইড্রোজেন। তাহলে পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হচ্ছে, এই পরমাণুটা তো আর নেই। যখন এই ধারে প্রোডাক্ট পেয়েছি, সেখানে নতুন কিছু পরমাণু তৈরি হয়ে গেছে। তার মানে পরমাণু অবিনশ্বর, এটাকেও পুরোপুরি আর বলা গেল না। ফোর্থ পয়েন্ট যেটা আছে দেখো, একই মৌলে পরমাণুগুলির ভর, আকার এবং ধর্ম একই। এটাকেও সম্পূর্ণরূপে আর বলা যাবে না, কারণ আইসোটোপ আবিষ্কার হয়ে গেল। আইসোটোপ আবিষ্কারের ফলে আমরা কি দেখতে পেলাম, যে একই মৌলের বিভিন্ন ভর বিশিষ্ট পরমাণু থাকতে পারে। যেমন হাইড্রোজেনেরই ৩টে দেখো আইসোটোপ রয়েছে, 1H1, 1H2, 1H3। একটাকে বলা হয় প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। এই ৩টে পরমাণুই হাইড্রোজেনেরই পরমাণু, কিন্তু এদের ভর আলাদা, ভৌত ধর্ম আলাদা, আকারও কিছুটা আলাদা। তার মানে একই মৌলের পরমাণুর ভর, আকার এবং ধর্ম একই, এটা কিন্তু সম্পূর্ণভাবে সত্য থাকলো না। নেক্সট যে পয়েন্টটা দেখো, বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর, আকার এবং ধর্ম বিভিন্ন, এটাকেও সম্পূর্ণ সত্য বলা যাচ্ছে না আর পরবর্তীকালে। কারণ আইসোবার চলে এলো। আইসোবার আবিষ্কারের ফলে কি দেখা গেল, আইসোবারটি কি জানো তো, যাদের ভর সংখ্যাটা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা আলাদা। অর্থাৎ এর একটা উদাহরণ দিচ্ছি দেখো, তাহলে বুঝতে পারবে। 18 আর্গন 40 আর 20 ক্যালসিয়াম 40। অর্থাৎ এই দুটো দেখো আলাদা আলাদা পরমাণু, আর্গন আর ক্যালসিয়াম। এই দুজনকারই কিন্তু ভর সংখ্যাটা একই, 40 করে। অর্থাৎ বিভিন্ন পরমাণুর ভর একই চলে আসছে। তাহলে বিভিন্ন পরমাণুর ভর যে বিভিন্ন হওয়ার কথা, এটা কিন্তু পুরোপুরি আর সত্য বলে মানা যাচ্ছে না। ডাল্টনের যেটা লাস্ট পয়েন্ট ছিল, যে রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। এই পূর্ণ সংখ্যার সরল অনুপাতটা আশা করি জানো। পূর্ণ সংখ্যা মানে যেগুলো 1, 2, 3, 4 এরকম যেগুলো পূর্ণ সংখ্যা। আর সরল অনুপাত বলতে ছোট পূর্ণ সংখ্যার যে অনুপাত, সেটাকে সরল অনুপাত বলা হয়। যেমন 1:2, 1:3 বা 1:2:3, এই ধরনের ছোট ছোট পূর্ণ সংখ্যার অনুপাত, সেগুলোকে বলা হচ্ছে সরল অনুপাত। তো রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলো যে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে
যৌগের অণু তৈরি করবে, এটাও কিন্তু পুরোপুরিভাবে বলা যাচ্ছে না। কারণ দেখো সুক্রোজের যদি আমরা সংকেতটা দেখি C12H22 O11 সুক্রোজের সংকেত অলরেডি আমরা জানি। এখানে কার্বন ইজটু হাইড্রোজেন ইজটু অক্সিজেন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 12:22:11 এবং এই অনুপাতটাকে আর কিন্তু ছোট করা যাবে না দেখো। তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাত তো বলতে পারি, কিন্তু এটা সরল অনুপাত কিন্তু নয়, কারণ এটা ছোট নয়। দেখো অনুপাতটা 12 আছে, 22 আছে, 11 আছে, অর্থাৎ বড় বড় সংখ্যার অনুপাত। সুতরাং পূর্ণ সংখ্যার সরল অনুপাত সবসময় কিন্তু নাও হতে পারে। অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদে যতগুলো স্বীকার্য ছিল সবগুলোতেই ত্রুটি ধরা পড়লো। কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম এর গুরুত্ব কিন্তু কম নয়, কারণ ওটা বেস ছিল, ওর উপর পরবর্তীকালে সমস্ত থিওরিগুলো এসে পুরো কেমিস্ট্রিটা গড়ে উঠতে সাহায্য হয়েছে। সুতরাং ডাল্টনের পরমাণুবাদের গুরুত্বও কিন্তু অপরিসীম। এরপর দেখো অ্যাভোগাড্রোর অণুর ধারণাটা একটু দেখে নেওয়া যাক। ডাল্টনের পরমাণুবাদের প্রায় 3 বছর পরে 1811 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি পরমাণুবাদের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে দূর করে অনুবাদ তত্ত্ব প্রকাশ করেন এবং তার সাথে অ্যাভোগাড্রো প্রকল্পটাও প্রকাশিত হয়। অ্যাভোগাড্রোর অনুবাদ তত্ত্বটা কী ছিল একটু দেখে নেওয়া যাক। অ্যাভোগাড্রো প্রথমে বলেন যে ডাল্টনের যে পরমাণুবাদটা সেটার সাথে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, যেটা পরমাণুবাদ কিন্তু ব্যাখ্যা করতে পারত না, তো তিনি বলেন যে পরমাণুবাদ আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে সংযোগ স্থাপন করা যাবে যদি পদার্থের গঠনে আরেক প্রকারের কণার অস্তিত্ব কল্পনা করা যায়, যেটা হচ্ছে অণু। তো যাই হোক, তার প্রথম পয়েন্টটাই ছিল যে পদার্থের গঠনে দু রকমের কণা রয়েছে, একটা হচ্ছে ডাল্টন দ্বারা প্রস্তাবিত পরমাণু আর একটা তার দ্বারা প্রস্তাবিত অণু। অর্থাৎ পরমাণু এবং অণু এই দুই রকম কণা দিয়েই কিন্তু পদার্থ তৈরি হয়। এবং তিনি তার অনুবাদ তত্ত্বে পরমাণু আর অণুর সম্পর্কে একদম সুস্পষ্ট ধারণা দিয়েছিলেন যে পরমাণুগুলো কী বটে এবং অণুগুলো কী বটে। তিনি অণু সম্পর্কে বললেন যে অণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, দুটো পয়েন্ট বলেছিলেন, যেটা এক নম্বর হচ্ছে স্বাধীন যার অস্তিত্ব রয়েছে, অর্থাৎ মুক্তভাবে যেটা থাকতে পারে, আর দু নম্বর বলেছিলেন এর মধ্যে পদার্থের সব গুণ বর্তমান থাকে। তাহলে অণুটা কি বললেন, যে পদার্থের সেই ক্ষুদ্রতম কণাটা যেটা স্বাধীন অস্তিত্ব রয়েছে, আর দু নম্বর হচ্ছে তার মধ্যে পদার্থটার সমস্ত গুণ বর্তমান থাকবে। যেমন হচ্ছে ধরো অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের মধ্যে যে ক্ষুদ্রতম কণাগুলো স্বাধীনভাবে চলাফেরা করে বা ঘোরাফেরা করে বলতে পারো, সেগুলো কি O2। O2 মানে হচ্ছে অণুটা, অক্সিজেন অণুটা এমন নয় যে অক্সিজেন গ্যাসটার মধ্যে সব ও পরমাণুগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে, এরকম তো নয়। তাহলে O2 গুলো দেখবে স্বাধীন অস্তিত্ব রয়েছে, অর্থাৎ অণুগুলো স্বাধীন অস্তিত্ব রয়েছে, এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এর মধ্যে পদার্থের যাবতীয় গুণ, সমস্ত গুণ কিন্তু বর্তমান, অর্থাৎ একটা অক্সিজেন গ্যাসের যা গুণ আছে একটা অক্সিজেন অণুর মধ্যেও কিন্তু সেই একই গুণ আছে। বা অন্য একটা উদাহরণ নিয়েও ভাবতে পারো, যেমন হচ্ছে জল H2O। তাহলে জলের যাবতীয় গুণ কিন্তু H2O অণুর মধ্যে রয়েছে, এবং জলের মধ্যে দেখবে যে স্বাধীন কণাগুলো থাকবে সেগুলো সব জলের কণা, অর্থাৎ H2O এর কণা। এমন নয় যে হাইড্রোজেন কণাগুলো, অক্সিজেন কণাগুলো জলের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এরকম তো নয়। তাহলে জলের মধ্যে যে কণাগুলো থাকবে স্বাধীন সেগুলো হচ্ছে সব H2O, অর্থাৎ জলের কণা, জলের অণু বলতে পারি আমরা। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল যে অণু হচ্ছে যার স্বাধীন অস্তিত্ব থাকবে এবং যার মধ্যে পদার্থের সব গুণ বর্তমান থাকবে। আচ্ছা, পরমাণু সম্পর্কে উনি কি বললেন, যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের, শুধুমাত্র মৌলিক পদার্থের, এটা কিন্তু যৌগিক নয়, মৌলিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে না থাকতেও পারে, এবং রাসায়নিক বিক্রিয়ার সময় এই কণাগুলোই অংশগ্রহণ করে, এটা হচ্ছে পরমাণু। যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা রাসায়নিক বিক্রিয়ার সময় মূলত অংশগ্রহণ করে এবং যার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে না থাকতেও পারে। এটা কেন বলা হচ্ছে স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে না থাকতেও পারে? যেমন হচ্ছে ধরো একটা আয়রনের টুকরো, আয়রনের টুকরোর মধ্যে আয়রন পরমাণুগুলো রয়েছে, অর্থাৎ ওক্ষেত্রে কিন্তু আয়রন পরমাণু হিসাবেই থাকে, তার মানে স্বাধীন অস্তিত্ব রয়েছে। কিন্তু আবার H2O যখন দেখছি সেখানে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, একসাথে ওরা H2O অণু হিসাবে অবস্থান করে। তার মানে কি স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু রাসায়নিক বিক্রিয়া যখন হবে তখন ওই পরমাণুগুলোই কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে। সেটা তো তোমরা বিক্রিয়া যখন সমীকরণ করো তখন দেখেইছো যে পরমাণুগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে নতুন অণু তৈরি করছে। এছাড়া দেখো ডাল্টন অণুগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে মৌলিক অণু আর একটা যৌগিক অণু। মৌলিক পদার্থের অণুগুলোকে মৌলিক অণু বলেছেন আর যৌগিক পদার্থের অণুগুলোকে যৌগিক অণু বলেছেন। এটা সম্পর্কে আমি একটু পরে আরও বিস্তারিত আলোচনা করছি। আর 5 নম্বরে উনি বলেছেন যে অণুগুলো কিন্তু বিভাজ্য, পরমাণু যদিও মোটামুটিভাবে অবিভাজ্য কিন্তু অণুগুলো বিভাজ্য, অণুগুলো ভেঙে যায় এবং অণুগুলো ভেঙে পরমাণু তৈরি করে
এবং পরমাণু তৈরি করার পর সেই পরমাণুগুলো বিক্রিয়াতে অংশগ্রহণ করে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, যেমন হচ্ছে হাইড্রোজেন অণু আর ক্লোরিন অণু ধরো যুক্ত হচ্ছে। যুক্ত হবে কিভাবে? যে হাইড্রোজেনটা ভেঙে আগে দুটো হাইড্রোজেন পরমাণু হলো। আচ্ছা, ক্লোরিনটাও ভেঙে দুটো ক্লোরিন পরমাণু হলো। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হচ্ছে যখন, আগে পরমাণুতে ওরা ভেঙে গেল। তারপরে একটা হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হবে, তো HCl তৈরি করবে। প্লাস আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা ক্লোরিন যুক্ত হবে, তাহলে আবার একটা HCl অণু তৈরি করবে। অর্থাৎ পরমাণুতে প্রথমে ভাঙছে, তারপর পরমাণুগুলো দেখো যুক্ত হয়ে নতুন অণু তৈরি করছে। তার মানে আলটিমেট দুটো HCl অণু পেলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2HCl। অর্থাৎ হাইড্রোজেন H2 + Cl2 এটা 2HCl তৈরি করছে। কিভাবে করছে? না, প্রথমে পরমাণুতে ভেঙে যায়। পরমাণুতে ভাঙার পর সেই পরমাণুগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে দেখো নতুন অণু তৈরি করছে। তার জন্য উনি বলেছিলেন যে অণু হচ্ছে বিভাজ্য। যদিও পরমাণুগুলো অবিভাজ্য হতে পারে, কিন্তু অণুগুলো হচ্ছে বিভাজ্য এবং অণুগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং ওই পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে অ্যাভোগাড্রোর অনুবাদ তত্ত্ব আশা করি তোমরা সহজেই বুঝতে পারলে। এরপরে চলো একটু দেখে নিই যে অ্যাভোগাড্রো প্রকল্পটা কি। এটাও আশা করি অনেকেই জানো তোমরা। অ্যাভোগাড্রো প্রকল্পটা কি? না, সমচাপ ও উষ্ণতায়, অর্থাৎ চাপ উষ্ণতাটা যেখানে ফিক্সড করে দেওয়া হলো, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটা আশা করি অনেকেই জানো তোমরা। তো এখানে দেখো সমচাপ উষ্ণতায় কেন করা হলো? কারণ এই যে গ্যাসের আয়তনটা নিয়ে এসছে, আগের দিনই তোমাদের বলেছিলাম যে গ্যাসের আয়তনটা চাপ উষ্ণতার সাথে খুব মারাত্মকভাবে নির্ভরশীল। তার জন্য যেখানেই গ্যাসের আয়তন থাকবে সেখানে চাপ উষ্ণতাটাকে আগে ফিক্সড করে দিতে হবে। এটা সমচাপ উষ্ণতা বলতে পারো, বা একই চাপ ও উষ্ণতায় বলতে পারো, বা স্থির চাপ উষ্ণতা, যে কোনো রকমভাবে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তন যদি হয়, ধরো এটা একটা ভি লিটার আয়তন আমরা ধরছি, ভি লিটার আয়তন। এখানে যদি হাইড্রোজেন গ্যাস রাখো, তাহলে হাইড্রোজেন গ্যাস রাখলে যদি এন সংখ্যক অণু থাকে, যেখানে টেম্পারেচার এবং প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে হাইড্রোজেন গ্যাসের যদি এন সংখ্যক অণু থাকে ভি লিটারের মধ্যে, তাহলে হাইড্রোজেনটাকে বের করে এবারে ধরো অন্য কোনো গ্যাস রাখলে, ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখলে, তাহলেও দেখা যাবে এন সংখ্যক অণু থাকবে। বা অন্য যে কোনো গ্যাস, ক্লোরিন গ্যাস রাখলে সেটারও দেখা যাবে এন সংখ্যক অণু থাকবে। বা অক্সিজেন গ্যাস রাখলে সেটারও দেখা যাবে এন সংখ্যক অণু থাকবে। অর্থাৎ যে কোনো গ্যাস রাখো, একই আয়তন যদি হয় তার অণুর সংখ্যাটাও একই হবে। একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, চাপ উষ্ণতা পরিবর্তন করে দিলে কিন্তু এটা আর খাটবে না। চাপ উষ্ণতাটা ওই জন্য আগেই স্থির করে দেওয়া হচ্ছে। এরপর দেখো অ্যাভোগাড্রো প্রকল্পের যদি বিপরীত বক্তব্যটা আমরা দেখি, বিপরীত বক্তব্যটাও কিন্তু সত্যি। অ্যাভোগাড্রো প্রকল্পটা এতটাই ভালো দেখো, যে এটাকে যদি বিপরীত দিক থেকে বলো, অনেক সময় কি হয়, বিপরীত দিক থেকে বললে সেটা সত্য নাও হতে পারে, কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বক্তব্যটাও সত্য আছে। যেমন বিপরীত দিকে যদি আমরা বলি, অর্থাৎ আগেরটাই কি বলেছিলাম যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাহলে এটা বলবো যে সমান সংখ্যক অণু বিশিষ্ট সকল গ্যাসের আয়তন একই হবে, সমান হবে। তাহলে এটা কি বলতে পারি? যে সমচাপ ও উষ্ণতায়, এটা তো আগে ফিক্সড করে দিতে হচ্ছে, যে সমান সংখ্যক অণু বিশিষ্ট সকল গ্যাসের আয়তন সমান হয়। এটাই হবে তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি, এবং এটাও দেখা যাবে সত্যি। যদি অণুর সংখ্যা সেম হয় নির্দিষ্ট চাপ ও টেম্পারেচারে, প্রেসার এবং টেম্পারেচার ধরো কনস্ট্যান্ট করে দিলে, তাহলে এন সংখ্যক হাইড্রোজেন অণু ধরো ভি লিটার আয়তন দখল করলো, তাহলে দেখা যাবে যে এন সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণুও যদি তুমি রাখো, তাহলেও সে ভি লিটার আয়তনে আসবে। অর্থাৎ অণুর সংখ্যা যদি সেম হয় আয়তনটাও সেম হবে। তার মানে এদের রিলেশনটা কত ভালো দেখো, অণুর সংখ্যা সেম হলে আয়তন সেম হবে, আয়তন সেম হলে অণুর সংখ্যা সেম হবে। অর্থাৎ অণুর সংখ্যা আর আয়তন, এই দুটোর মধ্যে কিন্তু গ্যাসের অণুর সংখ্যা এবং আয়তন, এই দুটোর মধ্যে রিলেশনটা কিন্তু সর্বদাই একই থাকছে। তবে অ্যাভোগাড্রো প্রকল্পটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন আর তরল অবস্থার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে এটা হবে। তাহলে প্রকল্পটা একটু ভালো করে রাখবে। এটা কখনো কখনো পরীক্ষাতে আসেও, যে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। খুব সহজ একটা প্রকল্প। এরপর আমাদের একটা লাস্ট বিষয় রয়ে গেছে, যেটা হচ্ছে মৌলিক অণু এবং যৌগিক অণু, যেটা বলেছিলাম যে পরে ডিটেলসে আলোচনা করে দেবো। তাহলে দেখো মৌলিক অণু ব্যাপারটা কি। মৌলিক অণু হচ্ছে যখন একই মৌলের পরমাণু দিয়ে অণু তৈরি হবে, সেটাকে আমরা বলবো মৌলিক অণু। একই মৌলে পরমাণু যুক্ত হবে মানে, যদি ধরো অণুটা তৈরি হচ্ছে, তো যেমন অক্সিজেন অণু, অক্সিজেন অণুতে দুটোই অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করছে। অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু প্লাস আরেকটা অক্সিজেন পরমাণু দুটো যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু তৈরি করেছে। বা নাইট্রোজেন,
অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন এই সমস্ত যে গ্যাসগুলো আছে এরা সব হচ্ছে মৌলিক অণু। কারণ হাইড্রোজেন গ্যাসের মধ্যে হাইড্রোজেন পরমাণুই থাকবে। হাইড্রোজেনের একটা অণুর মধ্যে হাইড্রোজেনের দুটো পরমাণুই আছে। অর্থাৎ একই মৌলের পরমাণু দিয়ে অণুটা তৈরি হচ্ছে। এগুলোকে বলেছি মৌলিক অণু। এই গ্যাসগুলোর ক্ষেত্রে দুটো করে পরমাণু দিয়ে অণু তৈরি হয়েছে। আবার কিছু, কিছু গ্যাস আছে যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো যাদের একটা পরমাণুতেই একটা অণু। অর্থাৎ ওরা তো কারোর সাথে বিক্রিয়া করে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই সমস্ত যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের একেকটা পরমাণুতেই একেকটা অণু আমরা বলতে পারি। কিছু, কিছু আবার অধাতু আছে যাদের অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে একটা অণু তৈরি করে যেমন হচ্ছে ফসফরাস P4 অর্থাৎ ফসফরাসের ৪ টে পরমাণু মিলে একটা অণু তৈরি করে। আবার সালফারের ৮ টা পরমাণু মিলে একটা অণু তৈরি করে। তাহলে এগুলো সবই হচ্ছে মৌলিক অণু। অর্থাৎ এই অণুগুলোর মধ্যে দেখো ওর নিজস্ব পরমাণুই আছে। অন্য কোনো মৌলের পরমাণু কিন্তু নেই। তার জন্য বলছি একই মৌলের পরমাণু যখন যুক্ত হবে সেটা তৈরি হবে মৌলিক অণু। আশা করি বিষয়টা বোঝা গেছে। এই মৌলিক অণুর বিষয়ে আরেকটা এর মধ্যে থাকে বিষয় যেটা হচ্ছে পারমাণবিকতা। পারমাণবিকতাটা শুধুমাত্র এই মৌলিক অণুর ক্ষেত্রেই প্রযোজ্য। যৌগিক অণুর ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। তাহলে পারমাণবিকতা কি বটে? না একেকটা মৌলিক অণুতে যতগুলো পরমাণু থাকছে সেটাই হচ্ছে তার পারমাণবিকতা। যেমন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন একটা মৌলিক অণু। তাহলে এর পারমাণবিকতা হবে ২। কারণ কি এর মধ্যে দুটো পরমাণু আছে। আবার তুমি যদি নাইট্রোজেন করো এর পারমাণবিকতাও হবে ২। কিন্তু হিলিয়াম যদি করো তাহলে এর পারমাণবিকতা হবে ১। ফসফরাস P4 এই অণুটার পারমাণবিকতা কত দাঁড়াবে? ৪। ৪ টে পরমাণু নিয়ে তৈরি। অর্থাৎ যতগুলো পরমাণু নিয়ে অণুটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে তার পারমাণবিকতা। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। যেমন হাইড্রোজেনের পারমাণবিকতা ২ হবে, অক্সিজেনের পারমাণবিকতা কত হবে? ২ হবে। নেক্সট আমরা আসবো যৌগিক অণু। যৌগিক অণু ব্যাপারটা বুঝতেই পারছো এক্ষেত্রে বিভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়ে এই অণুটা তৈরি করবে। অর্থাৎ আলাদা, আলাদা মৌলের পরমাণুগুলো যুক্ত হয়ে একটা অণু তৈরি করবে যেটাকে বলা হচ্ছে যৌগিক অণু। যেমন হচ্ছে H2O খুব সহজ উদাহরণ নিচ্ছি H2O। এখানে দেখো হাইড্রোজেনের পরমাণু আছে, দুটো হাইড্রোজেনের পরমাণু যুক্ত হয়েছে, আর একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে দিয়ে জল তৈরি করেছে। অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন আছে। আচ্ছা CO2 একই রকম একটা কার্বন আর দুটো অক্সিজেন HCl এগুলো সব হচ্ছে যৌগিক অণু। এই অণুগুলোর মধ্যে দেখো আলাদা, আলাদা মৌলের পরমাণু আছে। HCl এর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে আর ক্লোরিন পরমাণু আছে। একটু বড় উদাহরণ নিতে পারো যেমন হচ্ছে H2SO4 এক্ষেত্রে দেখো ৩ টে মৌলের পরমাণু আছে। দুটো হাইড্রোজেন পরমাণু, একটা সালফার পরমাণু আর ৪ টে অক্সিজেন পরমাণু। বা HNO3 এক্ষেত্রেও ৩ টে মৌলের পরমাণু আছে, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন এবং ৩ টে অক্সিজেন পরমাণু। তাহলে এগুলো সব হচ্ছে যৌগিক অণু বলতে পারি। এবং এই যৌগিক অণুর ক্ষেত্রে কিন্তু পারমাণবিকতা বিষয়টা আসবে না। পারমাণবিকতা শুধুমাত্র মৌলিক অণুর ক্ষেত্রেই যাবে এবং মৌলিক অণুটা যতগুলো পরমাণু নিয়ে তৈরি সেটাই পারমাণবিকতা আগেই বললাম তোমাদের। আর যৌগিক অণুটাও একটু করে রাখবে, মৌলিক অণু আর যৌগিক অণু এই দুটো বিষয়। তাহলে আশা করি আজকের বিষয়টাও তোমরা খুব সহজেই বুঝতে পারলে। টোটাল কেমিস্ট্রিটা তোমাদের খুব ইজি লাগবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।